ইপ্সিতা মজুমদারের লেখা গল্প অবৈধ প্রেম। স্যার, আপনার পছন্দের সুইটটা আজও রেখেছি। ম্যাডাম আর আপনি ব্রেকফাস্টটা সেরে বেরোবেন তো? এক নাগাড়ে রিসেপশনিস্ট ভদ্রলোকের প্রশ্নের উত্তর দিতে দিতে একবার মোবাইলটা হাতে নিয়ে দেখল আবেশ। কোনো অফিসের কল আসেনি দেখে একটু নিশ্চিন্ত হলো। অতিমুক্তার আর ওর একটু ফাঁকা ফাঁকা জায়গায় এই রিসর্টটা বেশ পছন্দের। নামটাও বেশ নিরালা। মাঝে মাঝে উইকেন্ডের সাথে দিন দুয়েক ছুটি ম্যানেজ করতে পারলে ছুটে আসে এই নোনতা সমুদ্রের পাশে ঝাউবনে ঘেরা রিসর্টে। তেমন কোথাও বেরোয় না। কল্লোলিনী কলকাতার এক নাগাড়ে গাড়ির হর্ন থেকে নিষ্কৃতি পেতে এর থেকে ভালো জায়গা বোধহয় আর নেই। 10 পা হেঁটে গেলেই পা ভিজিয়ে দিয়ে যায় ফেনা ফেনা ঢেউ। বিয়ারের বোতল নিয়ে সারাদিন বিচের ধারে পড়ে থাকে। হোটেলের ঘরে মুক্তার সাথে নতুন করে আদিম খেলায় মেতে উঠলে মনে হয় এক ঝটকায় বয়স বছর 10 কমে যায়। 3-4 দিন প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। আবেশে একটা বেসরকারি ব্যাংকের ম্যানেজার, অতিমুক্তা এক অ্যাডভার্টাইজিং কোম্পানিতে কপিরাইটার। কিরে, এবার তো অলমোস্ট রিসর্ট ফুল, কি করবি? এত ভিড়ের মধ্যে থাকবি নাকি অন্য কোথাও একবার দেখব? মুক্তা ফোন থেকে মুখ না তুলেই বলল, না না, ঠিকই তো আছে, নিয়ে নে ওই সুন্দর সুইটটা। শিওর? মুক্তা ফোনে কিছু একটা দেখে মুচকি হাসতে হাসতে আনমনে বলল, হ্যাঁ হ্যাঁ শিওর। আবেশ আর কোনো কথা না বাড়িয়ে সোজা রিসেপশনিস্ট ভদ্রলোকের কাছে ফিরে এসে বলল, হ্যাঁ ওটাই দিন। আর ব্রেকফাস্টে আজ কি হবে? স্যার, আপনাদের জন্য ব্রেড বাটার অমলেট আর দুধ চিনি ছাড়া চা করে দিচ্ছি। সেই ভালো, একটু তাড়াতাড়ি পাঠাবেন, খিদে পেয়েছে। ভদ্রলোক হেসে বললেন, শিওর স্যার। একজন বেয়ারা ওদের লাগেজগুলো নিয়ে এগিয়ে চলল। আবেশ মুক্তাও পিছু পিছু রুমে পৌঁছলো। পর্দা সরিয়ে দিতে সমুদ্রের গর্জনের সাথে নোনতা হাওয়ার গন্ধে ঘর ভরে গেল। মুক্তা ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। ব্যালকনি থেকে রিসর্টের সবুজ লনটা দেখা যায়। সেখানে একটি বাচ্চা ছেলে ছুটে বেড়াচ্ছে। বয়স আন্দাজ বছর 5। একবার সুইমিং পুলের ধারে যাচ্ছে, একবার লনে স্লিপে উঠে পড়ছে। মুক্তা সেটা দেখে হাসছিল। বাচ্চাটির মা পেছন পেছন ছুটছে। হালকা হালকা কথা ভেসে আসছে, তোজো ওখানে যায় না, পড়ে যাবে, লেগে যাবে। তোজো, মাম্মাম কিন্তু এবারে খুব রেগে যাচ্ছে। ভদ্রলোক বেশ খোশ মেজাজে আছেন। বারবার ভদ্রমহিলাকে বলছেন, মানাই, ছেড়ে দাও না, কিচ্ছু হবে না, একটু এনজয় করছে বেচারা। ভদ্রমহিলা ছুটতে ছুটতেই উত্তর দিয়ে যাচ্ছেন সমান তালে, থামো তো, ছেলে পড়ে গেলে আমাকেই তো দেখতে হবে, তুমি তো নড়েও বসবে না, তোমার আশকারাতেই দিন দিন বাঁদর হচ্ছে। তোজো, এলে এদিকে। মুক্তা ওদের কথা শুনে হেসে গড়িয়ে যাচ্ছিল। আবেশ পাশে এসে দাঁড়িয়ে মুক্তার কোমরে হাত রেখে জিজ্ঞেস করলো, কি হলো, একা একা দাঁড়িয়ে হাসছিস কেন? মুক্তা ওদের দিকে আঙুল তুলে দেখালো, দেখ ছেলেটার মাদ্রামি, শুধু লেজটাই অদৃশ্য। ভদ্রমহিলা নাকানি চোবানি খাচ্ছেন, আর ভদ্রলোক পুরো ছুটির মেজাজে। আবেশও কিছুক্ষণ ওদের দেখে একটু হাসলো। ছুটি কাটাতে এসেছে, এরকম চিল্ড আউট থাকাই উচিত। ভদ্রমহিলা বেশি বেশি। মুক্তা ঘুরে ভৎসনা চোখে বলল, অমনি, ছেলেটা পড়ে গেলে কি হবে? তোরা ছেলেরা না সবসময় একটা ডোন্ট কেয়ার ভাব। আবেশের বেশ লাগে মুক্তার মধ্যে সুপ্ত নারীবাদী সত্তাকে উস্কে দিতে। বেশ কিছুক্ষণ এই নিয়ে বাকবিতণ্ডা চলবে। কিছুক্ষণ পরে আবেশ চুপ করে যাবে। মুক্তা একাই বকে যাবে। আবেশ নিশ্চিন্তে একের পর এক সিগারেট ধরিয়ে যাবে। মাঝে মাঝে আবার একটু উস্কে দেবে। অনেকক্ষণ পরে সব রাগ এসে পড়বে সিগারেটের উপরে। এত সিগারেট কেন খাস তুই? তখন বুঝতে হবে ঝড়ের পরে এবার বৃষ্টি নামার সময় আসন্ন। তখন মুক্তাকে টেনে নিজের বুকের মধ্যে নিয়ে এক লম্বা চুম্বন এঁকে দেবে মুক্তার ঠোঁটে। মুক্তা আপ্রাণ চেষ্টা করবে ছাড়িয়ে নিতে। ঠোঁটের মধ্যে ঠোঁট ডুবিয়ে আদো কথা ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আসবে, ছাড় ছাড় শয়তান, আমি আর থাকবো না তোর সাথে। ইস, মুখ থেকে সিগারেটের গন্ধ আসছে, ছাড় ছাড়। তারপর প্রতিবাদগুলো ক্ষীণ হয়ে আসবে। আস্তে আস্তে মুক্তার হাত ঘুরপাক খাবে আবেশের এলোমেলো চুলে, সাদা চাদরে, ক্রিম কালারের দেওয়ালে, নীল পর্দা, মাথার উপর ঘুরতে থাকা বনবন করে সিলিং ফ্যানের সাথে মিশে যাবে শীতকাল আর বন্যঘ্রাণ। এবারও তার অন্যথা হলো না। একটু পরেই মুক্তা বলল, আমি স্নান সেরে আসছি, তুই একবার খোঁজ নে তো ব্রেকফাস্টের কী খবর, প্রচণ্ড খিদে পেয়েছে। আবেশ হেসে বলল, কীরকম খিদে, আমি মেটাতে পারবো?
চুপ কর অসভ্য। পেটের খিদে, আর কোনো খিদে নয়। আর সারাদিন অন্য খিদে পাবেও না, বুঝলি? একদম আমি রুমে বসে থাকবো না, এই ব্রেকফাস্ট করে বেরোবো। আমি স্নান সেরে আসছি, তারপর তুই ঢুকিস। জো হুকুম ম্যাডাম। মুক্তা বাথরুমে ঢুকে গেল। আবেশ একবার বেড সাইড টেবিলে রাখা ফোন থেকে ফোন লাগালো রিসেপশনে। আবেশ মোহগ্রস্ত হয়ে যায় বারবার মুক্তাকে দেখে। কে বলবে মুক্তা গত অক্টোবরে 36-এ পড়ল? এখনও দেখলে মনে হয় সেই 18 বছরের যাদুপুরে তন্নি মেয়েটা। একটা ঢোলা ছেলেদের শার্ট আর বোধহয় ছেলেদেরই জিন্স পরে কলেজে এসেছিল। কোনো রকম অ্যাঙ্গেল থেকে ঠিক মেয়ে মনে হতো না। কলেজ দাপিয়ে বেড়াতো, স্টুডেন্ট ইউনিয়নের অন্যতম নেত্রী। কাঁধে করে পোস্টার নিয়ে দেওয়ালে দেওয়ালে সাঁটিয়ে বেড়াতো। মুখে এক চিলতে মেকআপে ছিটে ফোটা নেই, তবু অসম্ভব উজ্জ্বল চোখ দুটো জলজল করত জোড়া ভুরুর মাঝে। চুলের কাটটাও একদম ছেলেদের মতো, না মেয়েদের মতো বয়েস কাট নয়, একদম ছেলেদের ইটালিয়ান সেলুনে গিয়ে কাটা ছেলেদের ছাঁট। এরকম ডাকাবুকো মেয়ের কেউ প্রেমে পড়তে পারে নাকি? কিন্তু আবেশ পড়েছিল। আবেশ উত্তর কলকাতার বনেদি বাড়ির বাধ্য ছেলে। বাড়ির অ্যাম্বাসাডারে চেপে কলেজে আসতো। ওদিকে এই ডাকাত কন্যা আসতো বাসে ঝুলতে ঝুলতে। বোধহয় মুক্তার মধ্যে এই স্রোতের বিপরীতে হাঁটা চরিত্রটাই আবেশকে আবেশিত করেছিল। আবেশও চাইতো ওর বনেদি 51 পরিবারের নিয়মের বেড়াজালের বাঁধনগুলো ছিঁড়ে বেরিয়ে আসতে, কিন্তু পারত না, সাহসে কুলোতো না কোনো দিন। আবেশের বাবা মা তাকে কোনোদিন তুই বলে ডাকেননি। তুমির দূরত্বটা পেরিয়ে আবেশ রাশভারী বাবা মায়ের বিরুদ্ধে কোনোদিন কোনো কাজ করার সাহস পায়নি। অন্যদিকে মুক্তা ছিল ওর নামের মতোই মুক্ত। এরকম মুক্ত পাখিকে খাঁচায় পোড়া যায় না, এদেরকে উঠতে দিতে হয়। কপাল ভালো থাকলে তুমিও তার সাথে সাথে উঠতে শিখে যাবে। তা আবেশের সেই কপাল হয়েছিল। সেই থেকে আবেশ উড়ে চলেছে মুক্তার সাথে সাথে। এ এক অন্য আকাশ। দেখতে দেখতে 18 বছর কেটে গেছে। মুক্তা ওকে উঠতেও শিখিয়েছে, কিন্তু দিনের শেষে বাসায় ফিরে যেতে হয়ও শিখিয়েছে। ঘরের কলিং বেলের আওয়াজে সম্বিত ফিরল আবেশের। মুক্তা ততক্ষণে শাড়ি পরে হালকা মুক্তোর গলার হার, কানের দুল পরে নিয়েছে। এখন চোখে কাজল টানছে। কলকাতায় থাকলে মুক্তা কোনো দিন সাজে না, শুধু এই বেড়াতে এলে খুব সুন্দর করে হালকা সাজে, যেন এই সাজগুলো শুধু আবেশের জন্যই তোলা থাকে। আবেশ এটাতে ভীষণ রকম তৃপ্তি পায়। মুক্তা উঠে গিয়ে দরজা খুলতে দেখে বেয়ারা হাতে ট্রে নিয়ে ব্রেকফাস্ট নিয়ে এসেছে। মুক্তা আর একবার ধমক দিল, কি রে তুই উঠলি না এখনো? পারি না বাবা তোকে নিয়ে। নে আগে ব্রেকফাস্ট সেরে নে, তারপর না হয় স্নানে যাস। দুজনে ব্রেকফাস্ট সেরে আবেশ স্নানে ঢুকলো। মুক্তা ফোনটা হাতে নিয়ে ব্যালকনিতে চলে গেল। রতন কাকাকে ফোনটা সেরে নিচ্ছে। ওদের দুজনের এটা অলিখিত একটা নিয়ম, বেড়াতে এলে বাড়িতে ফোনগুলো আড়ালে সারতে হবে, আর বাড়ি নিয়ে কোনো আলোচনা ওরা করবে না। মুক্তা যথাসম্ভব গলা নামিয়ে রিং করলো। হ্যালো কাকা, বাপি ঠিক আছে? ওষুধ খেয়েছে তো? হ্যাঁ দিদিমণি, তুমি এত ভেবোনি, দাদাবাবুকে সব ওষুধ দিয়েছি, একদম ঠিক আছে। এই তো একটু আগে বেরোলো। গুড। কি রান্না করছো আজ? মাংস এনেছি দিদিমণি, পাতলা করে ঝোল করে দেবক্ষণ। একদম কম তেল দেবে, ডাক্তার কিন্তু তেল খেতে বারণ করেছে বাবাকে। হ্যাঁ গো জানি, তুমি ভেবোনি। তাও আমার খোঁজ করছিল? না তেমন নয়, কাল একবার জিজ্ঞেস করলেন মুন্নি এবারে কবে ফিরছে। বলে দিও মঙ্গলবার দুপুরে। বলেছি, আর কিছু বলেননি। আবেশের শাওয়ারের আওয়াজ বন্ধ হলো বাথরুমে। মুক্তা সেটা শুনে বলল, ঠিক আছে এখন রাখছি, আবার পরে ফোন করব। কিছু দরকার হলে ফোনে দুবার রিং করে রেখে দিও। সাবধানে থেকো। আচ্ছা, তুমিও সাবধানে থেকো দিদিমণি। আবেশ জানে এই সময়টায় মুক্তা বাড়িতে ফোন করবে। কেমন যেন মনটা তিতকুটে হয়ে যায়, কিন্তু তবু কিছু জিজ্ঞেস করলো না। মুক্তা কিছুটা নিজেকে গুছিয়ে ঘরে ঢুকে বলল, হলো তোর স্নান? রেডি হ জলদি। আবেশ একবার হুঙ্কার ছেড়ে নিঃশব্দে জিন্স আর একটা সাদা টি শার্ট গলিয়ে নিল। দুজনে বেরিয়ে পড়লো পায়ে পায়ে। লনের সবুজ ঘাসে পা রাখতেই অন্যান্য সহ নিরালাবাসীদের চোখে পড়ল। টেবিলের মাথায় সাতরাঙা ছাতা দিয়ে এক একটা টেবিলে অনেক লোক ছড়িয়ে ছিটিয়ে আছে। সেরকম একটি টেবিলে সেই তোজবাবু এখন একটু শান্ত হয়ে সোনা মুখ করে মায়ের কোলে বসে আছে। পাশে একজন বয়স্ক ভদ্রমহিলা তোজোর মাকে কী সব বলছেন। বয়স্ক ভদ্রলোক তোজোর বাবার সাথে কথা বলছিলেন। এরা কি একসাথেই এসেছে কে জানে।
বাঙালিদের বেড়াতে এলে আলাদা করা খুব মুশকিল, সবাই এক পরিবারই হয়ে যায়। শুধু সদ্য বিবাহিতরা এদের একটু এড়িয়ে চলে। ওই যেমন বেশ কয়েকটা টেবিল পেরিয়ে আর এক সদ্য বিবাহিত কপোত-কপোতি, বোধহয় হানিমুন সারতে এসেছে। মেয়েটির এক হাত ভর্তি মেহেন্দি, শাঁখা পলার সাথে কয়েক গাছা চুড়ি, নোয়ার ঝিনিঝিনি শব্দ আসছে। মাথায় বেশ চওড়া করা সিঁদুর, লাল টুকটুকে একটা সালোয়ার পরেছে। এখনও বোধহয় বিয়ের ধকলের ক্লান্তি চোখে মুখে লেগে। ছেলেটিও বেশ, একখানা বারমুডা টি শার্ট পরে বউ কি খাবে না খাবে তার তদারকি করছে। মাঝে মাঝে দুজনে হেসে গড়িয়ে যাচ্ছে। কি অদ্ভুত, 3 ধাপের দাম্পত্য জীবনের ছবি একই লনের মধ্যে ছড়িয়ে আছে। মুক্তা এগুলো দেখতে দেখতে ঠোঁটের কোলে হাসিটার সাথে কোথাও একটা দীর্ঘশ্বাস চাপা দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। একা একটা সুখী গৃহকোণের ছবি আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। ওদেরও তো হতে পারত। আবেশ একবার ডাক দিল, কি রে, ওখানেই দাঁড়িয়ে রয়ে গেলি যে? আমাকে তো খুব তাড়া দিয়ে ঘর ছাড়া করে ফেললি, এখন কি হলো? আনমনে বলে উঠল, আসছি। আবেগ মুক্তার এই আনমনা ভাবটা জানে, কারণটাও বোধহয় বুঝতে পারে, তাই ও একটু এড়িয়ে চলে এরকম অচেনা সোশ্যালিজমকে। মুক্তা আসতে ওর হাত ধরে বলল, চল আজ বরং মোহনাটা ঘুরে আসি, বেশ ঝকঝকে রোদ উঠেছে। মুক্তা কোনো উত্তর দিল না। আবেশ আবার বলল, কি হলো, এত চুপ মেরে গেলি কেন? না কিছু না। আচ্ছা আবেশ, আমরা কি কোনোদিনই এই ছোট ছোট সুখগুলো পাবো না? আবেশ জানে এবার এই আলোচনা কোন দিকে যাবে। এর আগে একবার এরকম আলোচনাতেই শেষ অবধি কথা কাটাকাটি হয়ে দুজনে আলাদা আলাদা গাড়ি করে কলকাতায় ফিরেছিল। কলকাতায় গিয়ে প্রায় মাস 3 পরে আবার আবেশ যোগাযোগ করেছিল মুক্তার সাথে। মুক্তা আবার ভেঙে পড়েছিল ওদের প্রেমের কাছে। প্রেমিক প্রেমিকেরা হার মানে মাঝে মাঝে, কিন্তু প্রেম অত সহজে হার মানে না। তাই বোধহয় এত ঝড়ঝঞ্ঝার পরেও আজও ওরা একে অন্যের হাত ধরে। আবেশ আলতো করে আরও একটু চাপ দিয়ে ধরল মুক্তার হাতটা। কেন আবার একই প্রসঙ্গ টানছিস? মনে নেই সেবারে কীরকম ঝগড়া হলো? এখানে তো আমরা এগুলো ভুলতেই আসি। এসব কথা বলার জন্য তো কলকাতা আছেই। এখন এসব নয় মুক্তা, প্লিজ। এখানে না হয় আমরা খুচরো খুচরো করে এই সুখগুলো ভাগ করে নিই। তোর মন খারাপের আর রণমূর্তি দুটো রূপই আমার একদম পছন্দ নয়, জানিস তো। মুক্তা একবার হেসে ওর নাকটা নাড়িয়ে কাঁধে মাথা রাখলো। দুজনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। ঠিক সূর্য ডোবার আগে ফিরে এলো। নিরালার সামনে বেশ কয়েকটা লম্বা বিচ চেয়ারে বসে সূর্য ডোবার দৃশ্যটা উপভোগ করছিল। একটু পরে সেই বয়স্ক ভদ্রলোক এসে পাশে বসলেন। একটু দূরত্বে ছিল সেই নতুন কপোত-কপোতি। তোজবাবু বালিতে বাড়ি বানাচ্ছিল। বয়স্ক ভদ্রলোক আবেশের সাথে আলাপ জমানোর চেষ্টা করলো। আপনারা কবে এলেন? আবেশ এই আলাপ ইগোছের লোকেদের একদম পছন্দ করে না। সে শুনেও না শোনার ভান করে চোখ বন্ধ করে শুয়েছিল। মুক্তা এই অভদ্রতাটা ঢাকার জন্য নিজেই আগ বাড়িয়ে বলল, আমরা আজ সকালে এসেছি। আপনারা? ভদ্রলোক উত্তর পেয়ে আরও উত্তেজিত। হেসে হেসে গিন্নিকে ডাকলেন। আবেশ একবার চোখ খুলে মুক্তাকে দেখে নিল। ভদ্রমহিলা কাছে এসে বসতে ভদ্রলোক বললেন, আমরা গত পরশু, কাল সকালে চলে যাচ্ছি। আমি কৌশিক সাহা, আর এই আমার গিন্নি রমা। নমস্কার জানিয়ে মুক্তা বলল, আমি অতিমুক্তা ঘোষ। একবার আড়ালে আবেশকে চিমটি কেটে উঠে বসার ইশারা করল। আবেশ চিমটি খেয়ে বিরক্ত হয়ে উঠে বলল, আমি আবেশ চ্যাটার্জি। ভদ্রলোক বললেন, আসলে বেড়াতে সে একটু আলাপ পরিচয় না বাড়ালে হয় না বলুন। আর এই বয়সে কি একা একা ঘুরবো? আমরা তো সবসময় ছেলে মেয়ের সাথে আসি, কিন্তু এবারে ছেলে মেয়ে জোর করে পাঠালো। আমাদের 50তম বিবাহ বার্ষিকী ছিল কাল, হে হে, তাই ছেলে মেয়ের তরফ থেকে গিফট, হে হে। মুক্তা আর চোখে দেখলো ভদ্রমহিলার মুখটা নতুন কোণের মতো লজ্জায় লাল হয়ে গেল। মুক্তা হেসে বলল, আরে বাহ, এ তো খুব ভালো কথা। অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই প্রেমে থাকুন। ভদ্রমহিলা একবার আঁচল দিয়ে মুখ চেপে খিলখিলিয়ে বলে উঠলেন, ইস, এই বয়সে আবার প্রেম, ছি ছি। মুক্তা বলল, কেন, লজ্জা পাওয়ার কি আছে? প্রেম না থাকলে কি এতদিন এভাবে পাশে থাকতেন? ভদ্রমহিলা ভীষণ অস্বস্তিতে পড়ে গেলেন। কথা ঘোরানোর জন্য ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আপনারা কি কলকাতা থেকে? একদম। আমরাও, দমদমে আমাদের বাড়ি। আপনারা কোথায় থাকেন? মুক্তা বলল, আমি গল্ফ গ্রিন, আর ইনি শ্যামবাজার। ভদ্রলোক ভদ্রমহিলা দুজনেই একটু থমকালেন। একবার চট করে দুজনকে দেখে নিল। একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করে কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিলেন,
তোজবাবু দৌড়ে এলেন, হাতে একটা ঝিনুক নিয়ে। দাদু দাদু, দেখো আমি শেল পেয়েছি, এর ভিতর পাল থাকবে। ভদ্রলোকের বোধ হয় এই সময় ঝিনুকের ভিতরে মুক্তোর চাইতে এই মুক্তার মধ্যে মুক্তো আছে কিনা খোঁজার বেশি ইচ্ছে ছিল। কিন্তু তোজোর সাথে সাথে ওর বাবা মাও এলো। ভদ্রলোকের উদ্দেশ্যে বলল, মাসিমা, মেসোমশাই, যাবেন নাকি ভেতরে? ম্যানেজার বলেছিল সন্ধ্যের দিকে ভালো কাঁকড়া ফ্রাই দেবে। ভদ্রমহিলা তখনও সন্দিগ্ধ চোখে জরিপ করছিল আবেশ আর মুক্তাকে। সম্পর্কটা কি এদের? আলাদা কেন থাকে? নিশ্চয়ই পরকীয়া। মনে মনে ঘেন্নায় মুখটা কুঁচকে গেল। ছি ছি, কি দিনকাল এলো আজকাল। আহারে, বেচারা বর বউটা। নাকি মেয়েটা বিয়ে করেনি? এই নষ্ট মেয়েগুলোর জন্যই সমাজে এতগুলো সংসার ভাঙছে। মরণ! এই আদ্দামরা বয়সেও শরীরের গরম যায়নি। কি চ্যাটাং চ্যাটাং কথা। ভদ্রলোকের ডাকে রমাদেবী উঠে দাঁড়ালো। তোজোর মা একবার হেসে মুক্তাকে বলল, হাই, আমি সোহিনী, আর এই আমার কর্তা অর্ণব, আর আমাদের পুত্র সাত্তকী। অর্ণব একবার হাত মেলালো আবেশের সাথে। মুক্তা তোজোর গাল টিপে বলল, কিন্তু আমার তোজো নামটা বেশি পছন্দ। সোহিনী হেসে বলল, ও, আপনারা জেনে গেছেন? হ্যাঁ, সকাল থেকে দেখছিলাম। আপনাকে ছুটিয়ে ছুটিয়ে ক্লান্ত করে দিয়েছে। পুত্র সুখে তিত্তির করে কেঁপে বলল সোহিনী, যা বলেছেন, এত দুষ্টু কি বলবো। চলুন, আপনারা খাবেন না? একসাথে খাওয়া যাক না। কাল আমরাও চলে যাচ্ছি। মাসিমা মেসোমশাইয়ের সাথে বেরিয়ে পড়বো সকাল সকাল। কলকাতা পৌঁছতে দুপুর হয়ে যাবে। আমার অর্ণবের দুজনেরই অফিস পরশু থেকে। বাড়ি ফিরে বাড়িটার একটু হিললে ফেরাতে হবে তো। আপনাদের অন্য কোনো প্ল্যান না থাকলে চলুন না, আজ সন্ধেবেলায় আড্ডা মারা যাবে। আবেশ না করতে যাচ্ছিল। মুক্তা হাত চেপে বারণ করলো। হেসে বলল, তোমরা এগো, আমরা আসছি। ওরা যেতে দেখলো রমাদেবীর সোহিনীকে ডেকে ফিসফিস করে কী সব বললেন। সোহিনী একবার ঘুরে অজান্তেই দেখে ফেললো ওদের। মুক্তা হেসে হাত নেড়ে বলল, ওদের যেতে। ওরা চলে যেতে আবেশ বলল, কি দরকার ছিল এইসব আলাপ করার? এবার শুরু হবে, কত প্রশ্ন ধেয়ে আসবে। তোর ভালো লাগে নতুন করে এসব বলতে? আমার একদম ভালো লাগে না। কি যে পাস তুই, ওই জন্য বলছিলাম অন্য রিসর্টে যাই। তা নয়, এবার এদের হাজার প্রশ্নের উত্তর দাও। ধুস শালা, মুখটাই বিগড়ে গেল। মুক্তা বলল, হ্যাঁ, ভালো লাগে। আমরা প্রেম করি আবেশ, অন্যায় নয়। আর আমাদের প্রেমের গল্প প্রথম থেকে বলতে সবসময় ভালো লাগে। নে, এবার চল। ডাইনিং হলে ঢুকে দেখলো পরিবেশ একটু অন্যরকম। রমাদেবী তা বোধ হয় চোখ দিয়ে যদি আগুন জ্বালানো যেত তাহলে এতক্ষণে আবেশ মুক্তা ভস্ম হয়ে যেত। সোহিনী একটু হাসবো কি হাসবো না এরকম মুখ করে তাকালো। মুক্তা চেয়ার টেনে বসে পড়ল। একটা বড় টেবিলে সোহিনী, রমাদেবী, কৌশিকবাবু। অন্য টেবিলে তোজবাবুকে খাওয়াচ্ছে অর্ণব। ম্যানেজার বাবুটি কাঁকড়ে এনে বললেন, স্যার, ম্যাডাম, আপনারাও দলে যোগ দিয়েছেন? গুড গুড। আপনারা এতবার এসেছেন অথচ আমাদের স্পেশাল ডিশ ক্রাব ফ্রাই ট্রাই করেননি। এবারে খেয়ে দেখুন তো। আবার চোখগুলো ওদের দিকে একবার ঘুরে গেল। রমাদেবী আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তোমরা বুঝি প্রায়ই আসো? মুক্তা বলল, হ্যাঁ, ওই আর কি, মাঝে মাঝে নিঃশ্বাস নিতে। একবার কনুই দিয়ে সোহিনীকে ঠেললেন। সোহিনী একবার আমতা আমতা করে জিজ্ঞেস করলো, না মানে, মাসিমা বলছিলেন আপনারা আলাদা থাকেন। মানে, যদিও নান অফ মাই বিজনেস, তবু ইফ ইউ ডোন্ট মাইন্ড। মানে। মুক্তা মুখের কথা কেড়ে নিয়ে হেসে বলল, মানে তোমরা বুঝতে পারছো না, আমার আর আবেশের সম্পর্কটা ঠিক কী, তাই তো? পরকীয়া কি না, নাকি ডিভোর্সি? মোটমাট আমাদের সম্পর্কটা বৈধ না অবৈধ, তাই তো? না মানে, এত কিন্তু কিন্তু করার কিছু নেই ভাই। এসব প্রশ্নের উত্তর দিতে আমরা অভ্যস্ত। আচ্ছা, তোমাদের প্রথম থেকেই বলি, তারপর তোমরাই বিচার করো এটা বৈধ না অবৈধ। আমার ছোটোবেলায় মা মারা গেছিলেন। বাপি এক্স কর্নেল। আমার ছোটোবেলাটা কেটেছে দেরাদুনে। গ্র্যাজুয়েশন করতে করতে বাপির একটা মিশন চলাকালীন ইনজিওর্ড হয়। বাপি আর্মি ছেড়ে দিয়ে একদম ডিপ্রেশনে চলে গেল। বাপ বেটি চলে এলাম কলকাতা। যাদবপুরে ভর্তি হলাম। টিপিক্যাল কলকাতার মেয়েদের মতো আমি ছিলাম না। আর্মির বাড়িতে মানুষ বলে আর কিছু না হলেও মিলিটারি মেজাজটা পেয়েছিলাম। আমার গোটা জগৎটা জুড়েই ছিল একমাত্র বাপি। আর এদিকে আবেশ হচ্ছে খাস কলকাতার সোনার ব্যবসায়ী ঘরের আদরের ছেলে। একান্নবর্তী পরিবারে মানুষ হওয়া রক্ষণশীল মানুষ। যাই হোক, কি করে কিভাবে দুজনে কাছাকাছি এসে গেলাম, কবে প্রেম হয়ে গেল তাও বুঝলাম না।
প্রথম দিন যেদিন আবেশ আমাকে ওর বাড়িতে নিয়ে গেল, আমি সেদিন প্রথম শাড়ি পরেছিলাম, তাও জিন্সের উপরে। বাড়ি পৌঁছতে পৌঁছতে শাড়ি খুলে লাট বেরিয়ে পড়লো গেঞ্জি গোঁজার জিন্স। সে দেখে তো তখন ওর মায়ের চোখ কপালে উঠে একদম অক্কাপান। একদিন আবেশকে আমি বাড়ি নিয়ে এলাম বাপির সাথে আলাপ করাতে। বাপি বলল, আবেশ ভীষণ মেয়েলি, কোনো ম্যানলিনেস নেই, মোটমাট দুজনেই বাতিল দুজনের বাড়ি থেকে। তবু চাপাচাপি করে একবার বড়দের এক ঘরে আনলাম, কিন্তু যাকে হিন্দিতে বলে ডাল গলল না, উল্টে আরও বিবাদ বেড়ে গেল। আবেশের রক্ষণশীলতার ঘেরা টোপে বড় হওয়া আমার বাপির মতো একজন বাস্তববাদী ভীষণ রকম আধুনিক স্বাধীনচেতা মানুষ মেনে নিতে পারল না। বাদ বিবাদের পরে ঠিক হলো আমাদের বিয়েটা হবে না, কোনো দিন সম্ভব নয়। আমরা দুজনেও নিজেদের নিজের ধ্যান ধারণাগুলো একদম বদলে একটা অন্য মানুষ হতে তখন রাজি ছিলাম না। সেই সময়ের জন্য বেশ কিছু বছরের জন্য দুজনের যোগাযোগ ছিল না। আমি চাকরি নিয়ে দিল্লি চলে গেলাম। সবই ছিল, শুধু আবেশকে কিছুতেই বাদ দিতে পারলাম না। ঠিক 3 বছরের মাথায় এক সন্ধেবেলায় আমার বাড়ির ফোনে একটা ফোন এলো। হ্যাঁ, সেই আবেশ। সেও জানালো বাড়ি থেকে অনেক বিয়ের জন্য চাপাচাপি করেছে, কিন্তু ও বিয়েটা করে উঠতে পারেনি। অন্য আরেকজনকে ঠকাতে ওর মন চায়নি। ব্যাস, আর কি। আবার দুজনের প্রেমের প্রায় শুকিয়ে যাওয়া গাছটা নতুন করে জল পেল। আবার 2 বাড়িতে চেষ্টা করলাম, কিন্তু আবার সেই প্রত্যাখ্যান। আমরা তখন মেনে নিলাম বিয়েটা হয়তো হবে না, চেষ্টা করে লাভ নেই। হ্যাঁ, পালিয়ে বিয়ে করতে হয়তো পারতাম, কিন্তু আমার পক্ষে বাপি যে আমাকে প্রাণ দিয়ে ভালোবেসে বড় করেছে তাকে দুঃখ দেওয়া সম্ভব ছিল না। তেমন আবেশের পক্ষেও ওর অসুস্থ বাবাকে শেষ জীবনে এই দুঃখ দেওয়াটা সমীচীন বলে মনে করলাম না। সামাজিক বিয়ের আশা ছেড়েই দিলাম, লুকিয়ে শুধু রেজিস্ট্রি করে রাখলাম। বাড়িতে সে খবর আজও জানে না। শুধু অন্য কাউকে বিয়ে করব না আমরা দুজনে, সেটা জানিয়ে দিলাম। আবেশকে অনেক লড়তে হয়েছে এর জন্য, তবু শেষ অবধি ওরা হাল ছেড়ে দিয়েছে। এইভাবে কেটে গেছে আজ প্রায় 18 বছর। এখন আবেশের বাবা জীবিত নেই, ওর মাও খুব অসুস্থ, আর আমার বাপির গত মাসে পেসমেকার বসেছে। এই অবস্থায় ওরা হয়তো জানে আমি আবেশ আজও প্রেম করি। এই মাঝে মাঝে এখানে ছুটি কাটাতে আসি, 4 দিন সংসার করি, কিন্তু আমরা মুখে কিছুই বলি না। আমরা প্রেম করি, তখনও করতাম, আজও করি, সারা জীবন করব। তবু নিজেদের সাথে নিজেদের বাবা মায়েদের কষ্ট দিতে আমরা রাজি নই। 2 বাড়ি থেকে নিজেরা নিজেদের জেদ কোনোদিন ছেড়ে আমাদের ছাদনাতলায় বসালে আমরা সামাজিক মতে বিয়েটা করব। না হলেও ক্ষতি নেই, অপেক্ষা করব। আর এমনিতেও বৈধ প্রেম করার চাইতে অবৈধ প্রেম করার মজাটাই আলাদা, কি বলো? আবেশ একবার মুক্তার হাতটা নিজের মধ্যে নিয়ে তাকালো। মুক্তার চোখের কোণে বাষ্পগুলো চিকচিক করছিল। সোহিনী রমা দেবী চোখও ছলছল করছে। সোহিনী কিছু বলার আগে রমা বললেন, তোমরা সুখী হও। আমি ভগবানের কাছে প্রার্থনা করব তোমাদের যেন মঙ্গল করুন। সোহিনী বলল, আমি আজ অবধি অনেক লাভ স্টোরি শুনেছি দেখেছি, কিন্তু এরকম প্রেম দেখিনি। কি বলবো ভেবে পেলাম না, বলার অবস্থায় নেই। এরকমও হয় আজকাল? মুক্তা বলল, কেন হয় না, সবার মধ্যে প্রেমটাই তো আসল। এই তুমি, অর্ণব, মাসিমা, মেসোমশাই বা ওই নতুন হানিমুন কাপল, সবাই তো প্রেম করছে। প্রেম বৈধতার স্বীকৃতি পেয়ে গেলে দেখবে জীবনের এক একটা স্টেজে এক এক রকম রূপ নেয়, ব্যাস। কিন্তু প্রেমটা প্রেমই থাকে। আমাদের সংসারটা একসাথে করা হলো না, তাই দাম্পত্যের এক একটা ধাপও দেখতে পেলাম না, কিন্তু তাতে আফসোস নেই। এখন আমরা সেই কলেজ পালিয়ে টিনেজের মতোই বাড়িতে লুকিয়ে প্রেম করতে পারি। আর অবৈধ প্রেম করি আজও, সেটাই বা কজন পাই বলো? মুক্তা একবার হেসে আবেশের কাঁধে মাথা রাখলো। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন।